My dear lovely student, আমার প্রিয় শিক্ষার্থীরা, look at my hand. আমার হাতের দিকে দেখুন। I am holding a water pot. আমি একটি ওয়াটার পট ধরে আছি। Now I will drink water. আমি এখন পানি পান করব। I am twisting off the cap of this bottle. আমি এই বোতলের এই যে মুখটা আছে সেটা খুললাম বা খুলতেছি। Right now আমি খুলে ফেলেছি। So I have twisted off the cap. Okay? Here. কাজটি চলতেছে। I am drinking water. আমি পানি খাইতেছি। Okay? Now আমি পানি খাওয়া শেষ করেছি। Meaning that আমি পানি খেয়েছি। I have drunk water. আমি পানি খেয়েছি। Suppose আমি ৫ মিনিট ধরে পানি খেয়েছি। I have been drinking water for 5 minutes. She or he has been drinking water for 5 minutes. সে ৫ মিনিট ধরে পানি খাচ্ছে। ওকে। যদি আমি গতকালের কথা বলি, আমি পানি খেয়েছিলাম। I drank water. আমি পানি খেয়েছিলাম। আমি তখন পানি খাচ্ছিলাম। I was drinking water in the time or while my teacher coming into the room. Okay, next we see আমি যদি বলি আমি ঘন্টাখানেক ধরে পানি খাচ্ছিলাম। Is it true? No. আমি ২ মিনিট ধরে পানি খাচ্ছিলাম। I had been drinking water for 2 minutes. আমি ২ মিনিট ধরে পানি খাচ্ছিলাম। ওকে? এখন আমি যদি ফিউচারে চলে যাই। ওকে? আমি পানি খাবো। ওকে? I will drink water. বাট আমি যদি বলি আমি পানি খাইতে থাকবো। I will be drinking water. আমি পানি খাইতে থাকবো। এতক্ষণ আমি যা উপস্থাপন করলাম তা হলো ওভারঅল আমাদের ইংরেজি লেখালেখি, কথা বলা বা ইংরেজি থেকে অর্থ উদ্ঘাটন করা যত যাই বলি না কেন সেই প্রয়োজনে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ টেন্স ১২টি টেন্সের মধ্যে ৮টি বা ৯টি টেন্সের উপস্থাপন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি টেন্সের বেসিক নিয়ে। ধারাবাহিক রাইটিং অর্থাৎ ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর অংশ হিসেবে রেকর্ডেড কোর্সের ২য় ক্লাসে আপনাকে স্বাগত। বলতে পারেন এতক্ষণ কি বললেন আর এখন কি বললেন? হ্যাঁ, এটাই। আমরা যা কিছুই শিখব প্র্যাকটিক্যালি। অনেকে বলতে পারেন, আপনি যে বকবক করেছেন এটা তো সম্পূর্ণ স্পিকিং এর হয়ে যাচ্ছে। তাহলে আবার রাইটিং বলছেন কেন? আমি এটাই চেষ্টা করব। একই সাথে বোনাস হিসেবে আপনি রাইটিং এর অংশ হিসাবে স্পিকিং, রিডিং এবং লিসেনিং আমি এটাকে টাচ করতে চাচ্ছি না। এটা আপনারা আপনা আপনি শিখে ফেলবেন। আচ্ছা, এই ৩ টা ব্যাপারকেও যেন কিছুটা হলেও কভার আপ করা যায়। বাট প্রধানত আমরা গুরুত্ব দিতে যাচ্ছি রাইটিং কে। তাহলে চলুন আর দেরি কেন? আমরা প্র্যাকটিক্যালি অবগত হই। যদিও ইতিমধ্যে আমরা ওভারঅল টেন্স সম্পর্কে অবগত হয়েছি ১ম ক্লাসে। ৪ টি মডিউল কিভাবে আপনি ধাপে, ধাপে শেষ করবেন সে সম্পর্কেও বলেছি। এই ক্লাসটিতে আমরা মাত্র ২ টি টেন্স সম্পর্কে অবগত হব। একটি হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আর একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি প্রতিদিন খাই, যাই, ঘুমাই, এটা করি, ওটা করি। বিভিন্ন কিছু যেটা সাধারণ অর্থেই নিত্যদিনের কার্যক্রমের অংশ বডিবের। আমরা অনেক কিছুকেই আমরা ডেফিনিশন এর মধ্যে ফেলে দেই। আমরা ওদিকে যাব না। আমরা প্র্যাকটিক্যালি দেখব। দেখুন তো, এটা কি দেখতে পাচ্ছেন? There is a what? bottle, glass bottle, right? Okay. এখন আমি যদি বলি এটা কি আসলে? আপনি কি বলবেন? This is a glass bottle. আচ্ছা। এখন আমি যদি বলি যে এই যে গাছ, এই গাছটি ছোট্ট প্লান্ট। এটা এই বোতলের মধ্যেই জন্ম নেয় বা বড় হয়। দেখুন তো, আমি সিম্পলি একটা বাক্য বলতে হবে যে, "দিস প্লান্ট" তারপরে আমি বলব কি?
গ্রোস মানে বেড়ে উঠে, বা আমরা বলতে পারি রাইজেস, বেড়ে উঠে। আচ্ছা, গ্রোস বেড়ে ওঠা এই অর্থে। এরপরে কি, এটার মধ্যে, ইনসাইড মানে এটার মধ্যে, ইনসাইড ইট অথবা ইনসাইড দিস বটল। এই যে আমি গ্রোস ব্যবহার করলাম, গ্রোস অথবা রাইজেস, তার মানে বেড়ে ওঠা। এই যে দুইটা কথা বললাম, এটা বললাম আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স। আচ্ছা, এটা বলতে গিয়ে কত কথা বলে ফেললাম। এই যে স্বাভাবিক অর্থে আমি আপনাদের ক্লাস নেই, আই টেক ইংলিশ ক্লাস, রাইট? আই টেক ইংলিশ ক্লাস, আমি নেই। তার মানে এই যে স্বাভাবিক ব্যবহার, এটাকে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লাইক দেখুন, সামথিং হিয়ার রাইট নাও আই এম গোয়িং টু রাইট, এই হচ্ছে মার্কার, আর এই হচ্ছে একটা বই, ইংরেজি বই, মানে এটা হচ্ছে একটা ইফেক্টিভ রাইটিং এন্ড স্পিকিং এর বই। আচ্ছা, এখন ধরেন আমি কিছু বললাম, আমি প্রতিদিন নোট করি, তাহলে আমি কি লিখবো? আমি বলবো যে আমি প্রতিদিন পড়ি, আই রিড। আচ্ছা, আমি কি বলবো? যে আই রিড, আমি প্রতিদিন পড়ি। এখানে লেখা আছে। আচ্ছা, আই রিড, এরপরে কি? বুক, আমি প্রতিদিন বই পড়ি। লক্ষ্য করেন, লিখে ফেললাম। এই যে রিড লিখলাম, এটাই হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তার মানে ভার্বের পরে, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্মের ব্যবহার, ভেরি সিম্পল। আচ্ছা, এখন আমি বললাম আমি প্রতিদিন নোট নেই, তাহলে আমি কি বলবো? যে আই টেক নোট, আমি প্রতিদিন নোট নেই। কিছু মনে করবেন না, এইটা মূলত আমার এমনিতে অনেকদিন পড়ে থাকা একটা বই, এখানে লিখলেও সমস্যা হবে না। অনেকটা বলা যেতে পারে যে এটাকে মানে অতিরিক্ত হিসাবে রেখে দিয়েছি। আচ্ছা, এখন আমি যে এই যে সিম্পলি আপনাদের সামনে কিছু কথাবার্তা বললাম, বাক্য বললাম, একেবারেই স্বাভাবিক। বুঝতে পারছেন কি? ধরুন আমি বললাম যে আমি এটার মধ্যে প্রতিদিন পানি দেই। এখন আপনাকে জানতে হবে পানি দেওয়ার ইংরেজিটা কি? আমাদের মূল সমস্যাটা কোথায় জানেন? মূল সমস্যাটা হচ্ছে আমরা ওয়ার্ড মিনিং জানি না। যার কারণে লিখতে গেলেও আমাদের মনে হয় ধুর ছাই, কেমনে কি লিখব? এটা কি সম্ভব লেখা? আচ্ছা, দেখুন, আপনি ওয়ার্ড জানেন না। এই যে এটার মধ্যে পানি দেওয়া, এটার ইংরেজিটা কিভাবে বলবেন? ইংরেজিটা তো জানতে হবে, তাই না? আচ্ছা, পানি দেওয়া মানে হচ্ছে pour। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। Here we see। এই যে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি। পানি দেওয়া মানে কি? আচ্ছা, মাই আচ্ছা, এখানেও আপনারা একটু চোখ বুলিয়ে নিতে পারেন। সেভিয়ার কোল্ড, তীব্র ঠান্ডা। একটু শিখে নেন। আচ্ছা, ডেন্স ফগ, ঘন কুয়াশা। অ্যান্ড কোল্ড ওয়েভ, শৈত্যপ্রবাহ। আচ্ছা, দেখা যাচ্ছে না? না, দরকার নেই আর। ওয়ার্ম ক্লথ মানে গরম কাপড়। যাই হোক, এটা অগোছালো একটা অংশ হয়ে গেল। জাস্ট টেক ইট ইজি। আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো পু। আচ্ছা, POUR, এই পুর মানে হচ্ছে ঢালা। এখন আমি এখানে কি করলাম? আমাকে বসায় দিলাম। আই, এই হচ্ছে আমি। এখন আমি, পুর মানে কি? ঢালা। এখন আমি এখানে ওয়াটার বসায় দিলাম। ওয়াটার। আচ্ছা, দেখা যাচ্ছে? মেবি দেখা যাচ্ছে না। I pour water। তারপরে আমরা কি করতে পারি? আমরা এখন যেটা করব কি? এটার মধ্যে ঢালি। দেখুন, প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করুন। আমি কিন্তু পানিটা ঢালি। কি ঢালি? I pour water। আমি, যদিও আমরা ওয়াটারকে আবার ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি কিন্তু। বাট আমি যখন বলছি যে আমি পানি এটার মধ্যে ঢালি, এই জন্য আমরা একটু কাজ করব। I pour water, আমি পানি ঢালি। এরপরে এটার মধ্যে বোঝাতে আমরা into ব্যবহার করব। into, কোথায়? This bottle, into this glass bottle, গ্লাস বটল। জায়গা স্বল্পতা হওয়াতে আমি এমনি দেখাচ্ছি। তার মানে কি? I pour ওয়াটার ইনটু, ইনটু কেন হয়েছে সেটা প্রিপোজিশনের ক্লাসে আমরা পাবো। তারপরে এখানে বলি, যদি আপনি কোনো মানে এই যে এই ভার্বটা ব্যবহার করেছি, যার কারণে যেহেতু এটার মধ্যে আমি কিছু কাজ করছি,
মানে পানি দিচ্ছি এই কারণে আমি ইনটু ব্যবহার করেছি। এটার ব্যবহার আপনার কাছে একটু জটিল মনে হতে পারে। এখন না, আমরা পরে শিখব। আচ্ছা, এই পর্যন্ত গেল। এখন আমি যদি বলি যে এই কাজটা আমি প্রতিদিন করি, তাহলে আমি এখানে কি ব্যবহার করব? এভরিডেই। তার মানে এখানে একটা স্পেস হবে। এটা আমরা একটু মাথায় রাখবো। কোথায় স্পেস হবে? এই যে লক্ষ্য করেন। এই যে এভরিডে আমরা লিখি এখানে একটা স্পেস হবে। কারণ যখন আমরা অ্যাডভার্ব হিসেবে লিখব তখন এই স্পেসটা থাকবে। বাট যখন আমরা অ্যাডজেক্টিভের মতো লিখব তখন স্পেস থাকবে না। যেমন ধরেন আমি যদি এইভাবে লিখি এভরিডে, স্পেস ছাড়া, তখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এভরিডে মানে হচ্ছে এখানে অ্যাডভার্ব, আর এই এভরিডেই একসাথে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, যেমন এভরিডে টাস্ক। তার মানে এটা বোঝাবে প্রতিদিনের কাজ। আর এইটা সরাসরি অ্যাডভার্বের মধ্যে কাজ করে। আচ্ছা, এগুলো আপনারা গ্রাজুয়ালি জানবেন। এখন আমি যেই কথায় আসি, তার মানে প্রতিদিন আমি পানি ঢালি। এখন একই রকম ভাবে আমি সকালের খাবার খাই, আমি দুপুরের খাবার খাই, বা আমি খাবার খাই, আমরা এগুলো জানি, তারপরে আমি একটু লিখে দিই। আহ দেখুন, শুধু ব্যতিক্রম হচ্ছে আমরা জানি হ্যাভ। আচ্ছা, হ্যাভ, হ্যাভ মানে খাওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি অনেকটা ইটের মতো করে। তার মানে আই হ্যাভ, আমি এখানে কি বলতে পারি? ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্ট করি। এরপরে আই হ্যাভ কি, ডিনার, আমি রাতের খাবার খাই। এখন এইভাবে যত বাক্য আছে, যত কিছুই আছে, আমরা এই ভার্বটাকে বেস ফর্ম ব্যবহার করব। আর যদি থার্ড পারসন হয় তাহলে এস বাই এস যুক্ত করব। যেমন ধরেন আমি যদি বলি যে সে খাবার খায়, তাহলে হ্যাভ এর পরিবর্তে ভার্ব হিসেবে আমরা হ্যাজ ব্যবহার করতে পারি। হ্যাজ মানে আমরা বললাম যে সে সকালের খাবার খায়, হ্যাজ ব্রেকফাস্ট। দেখুন, আমি এটা দেখাচ্ছি সিম্পলি, বাট আপনাদের জন্য কিন্তু নোটে আলাদাভাবে সব কিছু বর্ণনা আছে। এই যে এখানে দেখাই আপনাদের, সবকিছু কিন্তু এখানে আছে। আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাচ্ছি। লক্ষ্য করেছেন সব আছে এখানে, এই যে সব আছে। আমি এই যে যেমন কোন অ্যাডভার্ব গুলো আপনি ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। বাট এইখানে আপনারা মূল কাজটি করবেন। দেখুন, এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো আছে, কোনগুলো দিয়ে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা করবেন। তারপরে এখানে দেখুন বাক্যগুলো লেখা আছে সুন্দরভাবে, কিভাবে একটা বড় বাক্য লিখবেন, কিভাবে এই জাতীয় বাক্যগুলোকে লিখবেন, ইনভার্সনে লিখবেন, সবকিছু দেওয়া আছে। আপনি বুঝবেন না আমাকে আমাদের যে সাপ্তাহিক ২টি ক্লাস আছে সেখানে জিজ্ঞাসা করবেন। আমি আপনাকে এখানে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যেন আমরা এটা অন্ততপক্ষে বুঝতে পারি। আমার কথা বুঝতে পারলেন তো? আচ্ছা, চলুন আমরা এখানেও চোখ বুলাবো, তার আগে আমরা এখান থেকে আসি। দেখুন, আমরা শুধুমাত্র এই হ্যাভ ব্যতিক্রম মানে প্রেজেন্ট টেন্সে ব্যতিক্রম মানে এই ইট এর মতো করে অর্থ দেয়, মানে অনেকটা টেক। আমি দেখাচ্ছি, টেক বলি না, টেকও আমরা ব্যবহার করি যে টেক ফুড, আবার হ্যাভ ফুড মানে খাবার খাও। যদিও আমরা হ্যাভ দিয়ে অনেকগুলো কলোকেশন ব্যবহার করতে পারি, ওই আলোচনায় যাচ্ছি না, আমরা সেই আলোচনায় ধারাবাহিকতায় আসবো। মানে আমি আপনাদেরকে এটা দেখালাম। এখন লক্ষ্য করেন, আমরা এখানেই কিন্তু আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ করে দিতে পারি। যেমন ধরেন আমি যদি বলি, আমি যে বললাম যে আই পুর ওয়াটার, তাই না? আই পুর ওয়াটার বললাম। এখন আমি এখানে কি বলবো? আই অ্যাম পুরিং ওয়াটার। তার মানে আমি কি করতেছি? পানি ঢালতেছি ইনটু দিস বটল। আমি এই বোতলের মধ্যে পানি ঢালতেছি। এই যে অ্যাম বললাম, তার মানে এখানে কাজটি চলমান। আমি ঢালতেছি, আই এম পুরিং, আমি আমি লিখতেছি এই মুহূর্তে। তাহলে কি বলবো? যে আই অ্যাম রাইটিং, আমি লিখতেছি। এ ব্যাপারে আপনি বিস্তারিত পাবেন সেখানে। আমি করতেছি, লিখতেছি। এখন অনেকে মনে করেন কি, ধুর ছাই, এগুলো তো আমরা পারি, জানি। ভাই, আপনি জানেন কিন্তু আপনি তো অর্থ জানেন না অনেক ভার্বের। এই জন্য আমি শত শত এক্সাম্পল সহ দিয়ে দিয়েছি। ওগুলো আপনারা দেখবেন, বুঝবেন না আমাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এখন ধরেন আমি বললাম এরকম অর্থে যে আমি যাচ্ছি, তখন কি বলবো? আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। আমি যাচ্ছি, আমি বললাম যে আই এম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন বললাম সে যাচ্ছে, তখন কিন্তু এই ভার্বের পর আমাদের ইজ ব্যবহার হবে, আমরা জানি। হি ইজ গোয়িং দেয়ার, সে যাচ্ছে। এগুলো তো আমরা জানি। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমি যদি বলি
কি? আমি দোল খাচ্ছি। ঝামেলাটা এখানে। এই দোল খাওয়ার ইংরেজিটা আমরা জানি না। আবারও ধরুন, আমি কথার কথা আমি বললাম যে আমি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমি ভুগতেছি। তাহলে আপনাকে কি ব্যবহার করতে হবে? হয় আন্ডারগোয়িং ব্যবহার করতে হবে। আন্ডার গোয়িং, আমি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এখানে আই অ্যাম মানে আমি লিখলাম না আরকি, বুঝে নিবেন। আই অ্যাম আন্ডারগোয়িং। এরপর আপনি কি লিখবেন? চ্যালেঞ্জিং টাইম। চ্যালেঞ্জিং টাইম, আমি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। বা আমরা বলতে পারি গো থ্রু। এখন অনেকে মনে করে ধুর, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এ তো তুরির ব্যাপার। আরে ভাই, তুরির ব্যাপার হলে কি হলো? আপনি তো এই যে কঠিন, সরল ও এবং বোধগম্য যেই প্রয়োজনীয় যেই ভার্বগুলো সেইগুলোর সাথে পরিচিত না। এগুলোই আপনি পাবেন সেখানে। এইগুলো দিয়ে আপনি প্র্যাকটিসটা বেশি, বেশি করবেন যাতে করে আপনার লেখালেখির প্রয়োজনে এগুলোকে অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন, প্র্যাকটিক্যাল ব্যবহার করতে পারেন। যদি এইটাকে বজায় না রাখতে পারেন, আই এম সরি টু সে, ভালো কিছু করতে পারবেন না। এটাকে বজায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা জানি আই এর পরে এম হয়, হি এর পরে ইজ হয়, আর যদি দে হয় তাহলে কি হবে? প্লুরাল সেন্সে আর হবে। আমরা জাস্ট দে আর এত কিছু মুখস্থ করতে হবে না। জাস্ট দে আর 10 বার বলবেন, এমনি মাথার মধ্যে চলে আসবে দে আর। আবার আপনি বলবেন যে হিজ কয়েকবার বলবেন, এমনি চলে আসবে। আই এম তো আমরা জানি, এটা আর বলবো কি? এখন কাজ হলো এইগুলো দিয়ে বাক্য তৈরি করতে থাকা এবং বারংবার চেষ্টা করা। আচ্ছা, আমি তো কয়েক মিনিটের মধ্যে এটা দেখাই দিলাম, বুঝাই দিলাম। এখন বাকি কাজ আপনারা করবেন। আপনাদের জন্য এখানে বাকি বাড়ির কাজ দেওয়া আছে। এই বাড়ির কাজগুলো আপনারা ধারাবাহিকতায় শেষ করবেন। যেমন দেখেন, আপনি যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো ব্যবহার করবেন সব এখানে দেওয়া আছে। আপনি যেটা জানেন না সেটা করবেন। যেটা জানেন সেটাকে আপনি একটু কম করবেন। যেটা জানেন না সেটা বেশি, বেশি করবেন। এখানে লেখা আছে কোনগুলো কিভাবে লিখবেন। এগুলো তো আমার বলে দেওয়ার কিছু না। এগুলো আমরা ধারাবাহিকতা আবারও পাবো ইনভার্সনে ক্লাসে। তারপর আমি এখানে একটু বলে দিয়েছি। আচ্ছা, এখানে দেখুন বড় বাক্য কিভাবে লেখা যায় সেগুলো এখানে লেখা আছে। এটা মাঝারি বাক্য। আবার বড় বাক্য কিভাবে লিখবেন সেটাও বলা আছে। এই যে এখানে আপনার জন্য বাড়ির কাজ আছে। বাড়ির কাজ স্পিকিং এবং রাইটিং এর জন্য 1। আপনি এই বাড়ির কাজটা করে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন। অনেক দেওয়া আছে অবশ্য। তারপর আপনি এগুলোকে করবেন, বেশি, বেশি করবেন। আচ্ছা, এরপরে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আপনি কিভাবে বুঝতে পারেন এই যে এগুলো সবকিছু বর্ণনা দেওয়া আছে, সবকিছু এখানে উল্লেখ করা আছে। তারপরে দেখেন এখানে উদাহরণ সহ ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে এই যে ইতিমধ্যে এখানে কাজ করা আছে এগুলো হচ্ছে ক্লাস প্র্যাকটিস। আপনি দেখবেন এইগুলো ক্লাস প্র্যাকটিস গুলো দেখবেন। প্রতিটা ওয়ার্ড আপনি পড়ার চেষ্টা করবেন, প্রতিটা ওয়ার্ড। দেখুন এই যে উইটনেসিং, এটা ওইটা, তারপরে স্ট্যান্ডিং, মানে যাই আছে প্রতিটা ওয়ার্ড আপনি দেখার চেষ্টা করবেন। যেখানে বুঝবেন না সেটা মার্ক করে রাখবেন। মার্ক করে রেখে আমাকে জিজ্ঞাসা করবেন। আমাদের যেই ক্লাস আছে, আমাদের যে সাপ্তাহিক ক্লাস আছে সেখানে জিজ্ঞাসা করবেন। দ্যাটস ফাইন। এরপরে দেখুন এই জায়গাটায়, এইটা হচ্ছে আপনার বাড়ির কাজ। এটা আপনি করবেন। যদি আপনি এতটুকু না করেন, এভরিথিং উইল বি ইন ভেইন, নট ইফেক্টিভ। এটা ইফেক্টিভ হবে না। সবকিছুই ব্যর্থ হবে। এরপরে দেখুন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা সহ আরো যা পারা যায় এটা আমরা তৃতীয় ক্লাসে দেখার চেষ্টা করব। আজ আমাদের এই পর্যন্তই। ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি আপনারা এটা পড়বেন, দেখার চেষ্টা করবেন, অনুধাবন করবেন, বাস্তবিক অর্থেই নিজের সাথে প্র্যাকটিক্যালি ব্যবহারের চেষ্টা করবেন। এই যে যে প্রতিটা বাক্য এখানে লেখা আছে, এই বাক্যগুলো কিভাবে আপনি করতে পারেন। দেখুন, আপনি ধরে নেন আপনি পারেন। এরপর আপনার চেষ্টা থাকবে আবারও আপনি করবেন। কারণ এটা তো রাইটিং ক্লাসের অংশ হিসেবে আপনি ধারাবাহিকতা শিখতে চাচ্ছেন। You are paid student, so you have to utilize what I am presenting and what I am giving you. Yeah, especially. So please take my every single words serious. I think so. If you have keep your consistency, definitely you will significantly develop your speaking, writing, listening, whatever you wanna be in English. ইনশাল্লাহ। আজ আর নয়, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। এবং আমার কথা মতো চেষ্টা করুন। ভালো থাকুন।